এই বিয়েটা আমার জন্য আবশ্যক নয়, শুধুমাত্র নিজের কার্যসিদ্ধির জন্য বিয়েটা করছি আমি। আমার শুধু একটা বাচ্চা প্রয়োজন। তুরের গর্ভ থেকেই আমার বাচ্চা ভূমিষ্ঠ হবে, তাই 3বার কেন 300 বার বলতে পারি, কবুল কবুল কবুল। রোদ্দুর নামক ব্যক্তিটির মুখ থেকে এমন কথা শুনে হতবাক তুর। রোদ্দুর শুধুমাত্র নিজের স্ত্রীর সুখ আর একটা বাচ্চার জন্য ওকে বিয়ে করেছে। আদেও কি সত্য এটা? জোর করে বিয়ে করছে, আবার এত কথা? এই লোকটা তো রীতিমতো সন্দেহজনক। আদেও বউ আছে কিনা জানে না তুর, কিন্তু এই মুহূর্তে তুরের সব থেকে বড় কাজ হলো নিজের প্রপার্টি সেভ করা। তার জন্য ওকে বিয়ে করতে হবে। সুতরাং এত কিছু চিন্তা না করে তুরও বলে দিল, কবুল কবুল। কাজী সাহেব বিয়ে সম্পন্ন করে চলে যেতেই রোদ্দুর তুরের পাশে এসে বসে, ওর কপালে আলতো করে স্পর্শ করে। তুর দ্রুত সরে গিয়ে বসে। হাতের ক্যানেলটায় টান লাগা মাত্র রক্ত বেরিয়ে আসলো। স্যালাইনের বোতলের ভেতর অবধি রক্ত চলে গিয়েছে। রোদ্দুর তুরকে টেনে ওর ক্যানেলা ঠিক করতে করতে বলে, মিসেস জান, এত নড়াচড়া করছো কেন? সামান্য ছুঁয়েছি তো। আপনি সুস্থ হলে বাকি যেগুলো করব সেগুলোর জন্য মেন্টালি প্রিপারেশন নিন। তুর বাঁ হাতে ফোন চেক করে বলল, আমি আমার উকিলের সাথে কথা বলেছি, 6 মাস পর আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করব। দেন আপনি আপনার পথে আর আমি আমার পথে। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস এ লট ডক্টর রোদ্দুর জোহায়ের। রোদ্দুর চেপে ওঠে তুরের কথা শুনে। আমি আপনাকে এমনি এমনি বিয়ে করিনি তোর। আপনি আপনার স্বার্থে আমায় বিয়ে করেছেন এবং আমি আমার স্বার্থে। আপনি আপনার সম্পত্তি চান আর আমি চাই একটা ফুটফুটে সন্তান। আমার সন্তান যে আপনার গর্ভে বেড়ে উঠবে। তুর নিজের রাগ সামলে বলে, দেখুন রোদ্দুর, আপনার সন্তান আসবে, তবে তার মা আমি হব না। সার্গেসের মাধ্যমে আপনি বাচ্চা চাইছেন, তার জন্য আরো অনেককে পাওয়া যাবে। এই জন্য যত টাকার প্রয়োজন হয় আমি দেব, মেয়েও না হয় আমি খুঁজে দিব। রোদ্দুর ক্যানেলা ঠিক করে একটা ইনজেকশন পুশ করে বলে, আমার সন্তান যার তার গর্ভে বেড়ে উঠতে পারে না মিসেস তোর। আমার স্ত্রী মানবেন না এটা। আপনার কথা অনেকবার বলাই সে রাজি হয়েছে। আমার হাতে আর কিছুই করার নেই। আপনাকেই আমাদের সন্তানের মা হতে হবে। আমাদের সন্তান পৃথিবীতে আসা মাত্র আমি আপনাকে ডিভোর্স দিব, এটা আমার ওয়াদা। আধা ঘন্টা আগে কলেজ প্রাঙ্গণে নিজের প্রেমিকের আলিঙ্গনে নিজের বড় বোনকে দেখে স্তম্ভিত হয়ে যায় তোর। পা দুটো যেন মাটির সঙ্গে আটকে গিয়েছে, চাইলেও তা নড়ানো অসম্ভব। চারপাশ থেকে করতালির শব্দ ভেসে আসতেই তুরের হুঁশ ফেরে। সবাই তালির সঙ্গে সিটি দিয়ে এই জুটিকে অভিনন্দন জানাচ্ছে। তোর ওখান থেকে চলে আসে নিজের ক্লাসে। বহুত হয়েছে, আর এসব প্রেমে নিজেকে চড়াবে না সে। শক্ত মনের অধিকারী হিসেবে সে কখনোই নিজেকে দুর্বল ভাবতে কিংবা করতে পারবে না। সুতরাং অন্যদের মতো হাউমাউ করে কাঁদবে না সে। কিন্তু ভেতর থেকে একটা চাপা কষ্ট যে বারবার কড়া নাড়ছে তার চোখের কোণে, ঠোঁটের কোণে। ঠোঁট কামড়ে নীরবে চোখের পানি ফেলে তুর উঠে দাঁড়ালো। নয়ন যুগল মুছে সবেমাত্র কলেজ গেটের বাইরে এসেছে। তখনই পেছন থেকে স্প্রে করে তুরের নাকে। মাথাটা ঘুরে আসে ওর। যখন চোখ মেলে তাকায় তখন সে এক বদ্ধ ঘরে আবদ্ধ, হাত পা দড়ি দিয়ে চেয়ারের সাথে বাঁধা, মুখে কস্টেপ লাগানো। নিজের এমন অবস্থা দেখে কিঞ্চিত ভ্রু কুচকাল তোর। সামনে বসে থাকা মানুষটি তুরের মাথায় বন্দুক ঠেকিয়ে আছে। তোরের কোনো প্রতিক্রিয়া নেই। সে এখনো ভাবছে মাথাটা কার খারাপ, এই ছেলের নাকি ওর নিজের। এই ছেলে ওকে টেনে এনে ভুল করেছে নাকি তোর নিজেকে শান্ত রেখে ভুল করেছে। তোর মাথা ঝাঁকাতেই ছেলেটি তুরের মুখ থেকে টেপ খুলে দিল। তোর ঠোঁট নাড়িয়ে বলল, Give me a glass of mineral water, handsome, and bring some red wine because today I am not wait to see my sister and boyfriend. তোরের কথাই ছেলেটি ভ্যাবাচাকা খেয়ে যায়। অদ্ভুত, মেয়েটাকে তুলে আনা হয়েছে সে বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে শুধু মদ আর পানি চাচ্ছে, কারণ আজ তার মন খারাপ। ছেলেটার মাথা চক্কর দিয়ে উঠল। সে রাগী গলায় বলল, চুপচাপ এখানে সাইন কর। তোর অসহায় চোখে তাকিয়ে বলল, How can I do this? My hands are fully tied with this heavy rope. তোরের ইংরেজি বলা দেখে ছেলেটি মাথা চুলকালো। ও কি ভুল মেয়েকে তুলে এনেছে? ওদের বস তো বলেছিল একটা খাঁটি বাঙালি মেয়ে লাল 3 পিস পরে বের হবে। উচ্চতা 5 ফুট 3, ফর্সা চেহারার, হাতে কালো ব্যাগ থাকবে। তাকে তুলে আনতে হবে। ভাষা ছাড়া সবকিছুই তো মিলেছে। তাহলে? ছেলেটি হুঙ্কার দিয়ে বলল, আমার সাথে চালাকি দা, যা বলছে সেটা কর।
তোর হেসে বলল, ওকে দেন, গিভ মি দ্য পেন। ছেলেটি কলম তুরের হাতে দিতেই তোর জোরে কলমের খাপ খুলল। সেটা ছিটকে লাগলো ছেলেটির চোখে। ছেলেটি চোখ বুজে চোখ ডলছে। ততক্ষণে তোর নিজের হাতের বাঁধন খুলে ফেলেছে ছুরি দিয়ে কেটে। এরপর ছেলেটির সামনে গিয়ে দড়ি দিয়ে ওকেই বেঁধে ফেললো চেয়ারে। মুখে কস্টেপ লাগিয়ে পেপার পড়তে লাগলো। আমি আসফিয়া জান্নাত তুর সজ্ঞানে নিজের সব সম্পত্তি আমার ফুফাতো ভাই আবিদের নামে লিখে দিচ্ছি। প্রথমটুকু পরেই তোর কাগজটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল। সামনে থাকা ছেলেটি ছটফট করছে চেয়ারে বসে। তোর ওর ইশারা দেখে বুঝতে পারে যে ও জানতে চায় তোর কিভাবে নিজেকে ছাড়িয়েছে। তোর নিজের পায়জামা একটু উঁচু করতেই ছেলেটি দেখে ওখানে একটা ছুরি গুঁজে রাখা। গোলাকার রিং জাতীয় একটা শক্ত বন্ধনীতে বাঁধা পা। ওখানে একটা ছোট চাকু রাখা আছে। তোর মৃদু হেসে বলে, বোকা ছেলে, জানকে আটকে রাখা এত সহজ? যদি সহজই হতো তাহলে তোদের ভাড়া করা হতো নাকি? একটু প্রিপারেশন নিয়ে আমাকে তুলবি তা না? কাঁচা মগজের কাঁচা কাজ। এখন বল, বাঁচতে চাস নাকি আমাকে মারার শখ এখনো আছে? তোরের কথার তালে মাথা দুলালো ছেলেটি। অর্থাৎ সে বাঁচতে চায়। তোর ছেলেটির হাতের বাঁধন খুলে ওর ব্যাগ থেকে এক একটা লাখের চেক বের করে। চেকটা নাও, তোমাকে আমার হয়ে একটা কাজ করতে হবে, পারবে? ছেলেটি মাথা নাড়ে। তোর ছেলেটির মাথা থেকে পড়ে যাওয়া বন্দুক উঠিয়ে ছেলেটির হাতে দিল। আমি কলেজ গেটের কাছাকাছি যেতে আমার পায়ে এবং হাতে গুলি করবে, কিন্তু সাবধানে। এতে আমার কাজও হবে, আবিদও তোমাকে তোমার পারিশ্রমিক দেবে। শুধু খেয়াল রাখবে হাতের কনুইয়ের নিচে এবং পায়ের হাঁটুর নিচে গুলি করতে হবে। ছেলেটি এবার হতভম্ব হয়ে যায় তোরের কথায়। তোর ছেলেটির কাজ বুঝিয়ে বেরিয়ে আসে ওই বাড়িটি থেকে। ছেলেটির হাতে যে টাকা গুজেছে তাতে ছেলেটি টুশব্দ ছাড়াই কাজ করে দিবে। কিন্তু কথা হচ্ছে, তোরের পেছনে ঠিক কি পরিকল্পনা করা হচ্ছে? নিজের আপন রক্তই কেন ওর ক্ষতি চায়? তোরের কাছে একবার বলতে পারতো ওরা। তোর হাসতে হাসতে নিজের সবটা দিয়ে দিত ওদের, কিন্তু ওরা সেটা করেনি। বিশ্বাসঘাতকতা করেছে। তাই এই বিশ্বাসঘাতকদের তোর নয়, জান কঠিন শাস্তি দিবে। এত কঠিন হবে যে শাস্তি সে ওদের কল্পনার বাহিরে। কথা অনুযায়ী তোরকে গুলি করে ছেলেটি। তোরকে যে হাসপাতালে আনা হয়েছে সে হাসপাতালের সার্জন রোদ্দুর। তোরের অপারেশনের পর ওকে কেবিনে দেওয়া হয়। রোদ্দুর অন্য ডক্টরের অনুপস্থিতিতে রাউন্ডে দেখতে আসে তোরকে। তোরের চোখে মুখে তখন আতঙ্কের ছাপ। আগামীকাল তোরের 22 বছর পূর্ণ হবে। ওর বাবার রেখে যাওয়া দলিল অনুসারে তোর 22 বছরে পা রাখার সঙ্গে সঙ্গে তোর অটোমেটিক সব জমিজমার মালকিন হবে। তবে শর্ত হলো তোরকে বিবাহিত হতে হবে। এক রাশ বিরক্তি নিয়ে রোদ্দুরের দিকে তাকিয়ে আছে তোর। রোদ্দুর স্যুপ বোল হাতে নিয়ে তোরের সামনে বসে আছে। তোর যতবার খাবে না বলছে, রোদ্দুর ততবার বিয়ের কথা, সন্তানের কথা মনে করিয়ে দিচ্ছে। রাগের মাথায় বিয়েটা করে আসলেই বোধহয় পাপ করেছে তোর। এর থেকে কোনো দারোয়ানকে বিয়ে করলেও চলতো ওর। অন্তত পাহারা দেওয়ার সঙ্গে সঙ্গে ওর কথা তো শুনতো। কি দরকার ছিল তোর এই বিবাহিত অসভ্য ডাক্তারকে বিয়ে করার? আবিদ তোকে মারার আগেই এই ব্যাটাই তোকে শেষ করে তোর সম্পত্তি হাতিয়ে নেবে। কথাটি ভেবে তোরের মুখে বিরক্তির চাপ তীব্র হলো। রোদ্দুর তোরের মুখের সামনে সুপ ধরে বলল, খেয়ে নিন, আপনি অনেক দুর্বল, রক্তক্ষরণ হয়েছে অনেক। দেখছেন তো, ঠিক করে তাকাতেও পারছেন না, ঘুমিয়ে পড়ছেন বারবার। এটা খেয়ে ওষুধ খান, দেখবেন ভালো লাগবে। তোরের চোখের সামনে শুধু বিয়ের ঘটনাটা ভাসছে। এই তো ঘন্টা দুয়েক আগে রোদ্দুর ওর চেক আপ করতে আসার আগে ওর ফোনে একটা মেসেজ আসে, উকিলের মেসেজ। উকিল কাকু জানিয়েছেন আজকের মধ্যে ওকে বিয়ে করতে হবে এবং সেই বিয়ের কাবিননামা সহ সমস্ত কাগজ সাবমিট করতে হবে, না হলে সব সম্পত্তি আবিদ এবং অনামিকার নামে হয়ে যাবে। 15 মিনিট পর রোদ্দুর চেক আপ করতে আসে। তোর তখন চিন্তায় হিতাহিত জ্ঞান ভুলে বিবাহযোগ্য একজন পাত্র খুঁজছে। বন্ধুদের জানিয়েছে, কিন্তু তারা তুরের যোগ্য কাউকে পাচ্ছে না বলে না বলে দিয়েছে। অবশেষে রোদ্দুরকে ফট করে বলে উঠল তুর, ডক্টর রোদ্দুর, আমাকে বিয়ে করবেন? রোদ্দুর স্যালাইন পাল্টাচ্ছিল। তুরের কথা শুনে ও থমকে দাঁড়ালো। সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলল, আর ইউ কিডিং উইথ মি, মিস আসফিয়া? তুর আহত কণ্ঠে বলল, নো, জাস্ট আস্কিং ইউ ডক্টর রোদ্দুর, বিয়ে করবেন আমাকে? এর বিনিময়ে যা চান তাই পাবেন, শুধু আজ এক্ষুনি আমায় বিয়ে করতে হবে। রোদ্দুর বাইরে চলে গেল। কিছুক্ষণের মধ্যে ফিরেও আসলো। ফিরে এসেই রোদ্দুর নির্লিপ্ত কণ্ঠে বলল, জি, আমার স্ত্রী আমায় অনুমতি দিয়েছে আপনাকে বিবাহ করার জন্য, এবং বিয়েটা এক্ষুনি হবে।
বাক্যটি তুরের কর্ণকুহরে পৌঁছাতেই তুর হতভম্ব হয়ে যায়। একজন বিবাহিত পুরুষকে সে কিভাবে বিয়ে করতে পারে? অন্যের সংসারে সে কখনোই তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকতে পারে না, ঢুকতে চায় না। তোর উদাসীন কণ্ঠে জবাব দেয়, আপনি বিবাহিত? সরি, আমি বিবাহিত কাউকে বিয়ে করতে পারবো না। আসলে আমি জানতাম না আপনার সম্পর্কে। একটা বিপদে পড়ে আপনাকে এমন প্রস্তাব দিতে বাধ্য হয়েছি, মাফ করে দেবেন। রোদ্দুর হেসে বলে, দুঃখিত, মাফ করতে পারলাম না। সব ঠিকঠাক করা হয়ে গিয়েছে। আপনাকে আজ আমায় বিয়ে করতেই হবে। কাজী সাহেব আসছেন, ৮ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমাদের বিয়ে সম্পন্ন হবে। আপনি শুধু আমাকে একটা বাচ্চা দেবেন। তোর রাগে ফেটে পড়ল। মামা বাড়ির আবদার, জোর জবরদস্তি হচ্ছে নাকি? তোর কিছুতেই বিয়ে করবে না। ওদিকে রোদ্দুরও নাছর বান্দা, বিয়ে সে করেই ছাড়বে। তোরও একসময় ভাবলো আপাতত বিয়ে করাটা জরুরি, না হলে কোটি টাকার সম্পত্তি খারাপ হাতে চলে যাবে। বাচ্চার ব্যবস্থা না হয় পরেও করা যাবে। টাকার বিনিময়ে কত বাচ্চা পাওয়া যায়, তাদের মধ্যে কেউ অন্তত রোদ্দুরের ঘরে আসুক, বাচ্চাটির জীবন সুন্দর করে গড়ে উঠুক। এরপরই এসে কাজী দুমদাম বিয়ে দিয়ে দিল। তোরের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। রোদ্দুর এখনো চামচ উঁচু করে ধরে আছে। তোরের কোনো প্রতিক্রিয়া না দেখে সে জোরে বলল, আমি চামচ ধরে আছি। তোরের ধ্যান ভাঙে। ছোট বাচ্চার মতো তোর টুকটুক করে খেতে লাগলো। মাথায় অজস্র চিন্তা ঘুরপাক খাচ্ছে। হসপিটালে কিভাবে এলো ও? কে আনলো ওকে? রোদ্দুরকে এ বিষয়ে প্রশ্ন করলে ওকে উত্তর পাবে, নাকি রিসেপশন কিংবা যে ওর অপারেশন করিয়েছে তার কাছ থেকে শুনবে? তোরকে খাইয়ে দিয়ে রোদ্দুর ওকে বিছানায় শুইয়ে দিল। মাথায় হাত বুলিয়ে বলল, পুলিশ এসেছে। যেহেতু আপনাকে মারার চেষ্টা করা হয়েছে, তাই রাস্তার মানুষজন পুলিশকে খবর দিয়েছে। তারাই আপনাকে এখানে নিয়ে এসেছে। তোর চোখ বুঝে মনোযোগ দিয়ে শ্রবণ করল রোদ্দুরের কথন। চোখের সামনে ভাসছে 3টে চেহারা, আবিদ, অনামিকা এবং ওর প্রেমিক অনন্ত। বিশ্বাসঘাতকদের লিস্টে আরো 3টে নাম যোগ হলো, যার অর্থ ওকে মোট 8 জনকে শাস্তি দিতে হবে। ভয়ানক শাস্তি। আপনাকে আজই বাড়ি নিয়ে যাব আমি। বাড়িতেই চিকিৎসা হবে আপনার। রোদ্দুরের কণ্ঠে এক অদ্ভুত উৎকণ্ঠা অনুভব করল তোর। চোখ খুলে তাকালো সে রোদ্দুরের দিকে। খেয়াল করলো রোদ্দুরের চেহারা বিদেশিদের মতো ধবধবে সাদা গায়ের রং, চোখের মনি নীলছে, গালে চাপ দাড়ি, সিল্কি চুল। বয়স অনুমান করা যাচ্ছে না, দেখে 25-26 বছর বয়সের যুবক মনে হলেও রোদ্দুরের বয়স 35-এর উপরে হবে। কিন্তু তার এই মনকাড়া সৌন্দর্য তোরকে ক্ষণিকের জন্য বিচলিত করে তুলল। তার শুভ্র চেহারা রোদের শুভ্র কিরণে আরো ধাঁধিয়ে তুলছে তোরের নয়ন। ওদিকে তোরকে নির্বিশেষে নিজের দিকে চেয়ে থাকতে দেখে রোদ্দুর কিছুটা ভরকে যায়। এভাবে তাকিয়ে আছে কেন মেয়েটা? প্রশ্নটি মনের কোণে উকি দিতেই রোদ্দুরের ভ্রু যুগল কুঞ্চিত হয়ে গেল। কি দেখছেন? তোরের হুঁশ ফিরল রোদ্দুরের ডাকে। তোর নিজের কাছে নিজেই লজ্জা পেয়ে যায়। এভাবে ড্যাব ড্যাব করে চেয়ে থাকাটা বোধ হয় উচিত হয়নি ওর। রোদ্দুর কি ভাবলো? তোর নিজেকে সামলে বলল, বাড়ি যাব, কিন্তু আমার বাড়িতে তো এখন কেউই নেই। আজ এখানে থাকি, আমরা আজও ফিরে আসবে, কাল সকালে আমাকে নিয়ে যাবে বাড়িতে। রোদ্দুর ক্রোধান্বিত চোখে তাকালো তোরের দিকে। তোর কপালে ভাঁজ রেখেই তাকিয়ে রইল। রোদ্দুর দাঁতে দাঁত ঘষে বলল, আপনি আমার বিবাহিত স্ত্রী। বিবাহের পর স্ত্রীর বাড়িঘর, আশ্রয়, সমস্ত কিছু তার স্বামীর বাড়ি হয়। এটা কি আপনার জানা নেই? আপনি এখন থেকে আমার বাড়িতে থাকবেন। তাছাড়া বাড়িতে আমি একাই থাকি, সুতরাং আপনার থাকতে কোনো অসুবিধা হবে না। তোর সন্দিহান গলায় প্রশ্ন করে, একা থাকেন মানে? আপনার বউ কোথায় থাকে? রোদ্দুর অকপটে জবাব দেয়, গ্রামের বাড়িতে। সে শহরে থাকতে পছন্দ করে না, তাই গ্রামে আমার পরিবারের সঙ্গে থাকে। আমি এখানে একাই থাকি, বাড়িতে বেশি যাওয়া হয় না। হসপিটালে কাজের চাপ থাকে অনেক। কেন বলুন তো? তোর স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয়, ও আচ্ছা, এমনি জিজ্ঞেস করলাম। দুটো বউ এক ছাদের নিচে থাকবে, ব্যাপারটা খারাপ দেখায়। আমার এতটা উপকার করলেন, তার বিনিময়ে আপনার সম্মানে দাগ লাগবে, এটা চাই না আমি। রাতে তোরকে নিয়ে বাড়ি ফিরে রোদ্দুর। অন্ধকারে বাড়ির বাইরের পরিবেশ দেখা না গেলেও ভেতরে প্রবেশ করে তোর এক সুবৃহৎ দোতলা বিশিষ্ট অট্টালিকা আবিষ্কার করলো। শৌখিন সাজানো গোছানো বাড়িটা দেখতে চমৎকার। তোর সামনে এগোতেই ওর পায়ে টান লাগে। ব্যান্ডেজ করা অংশটুকুতে আবারও আঘাত লাগে গাড়ির দরজায়। মুহূর্তেই রক্ত গলগল করে বের হতে লাগলো। তোর সেদিকে পাত্তা না দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। রোদ্দুর গাড়ি গ্যারেজে রেখে তোরের পাশে এসে দাঁড়ায়। তোর সামনে হেঁটে যেতেই রোদ্দুর মাটিতে রক্ত দেখতে পেল। দাঁড়ান।
হুঙ্কার দিয়ে উঠল রোদ্দুর। তোর চমকে দাঁড়িয়ে যায়। রোদ্দুর এসে আচমকা তোরকে কোলে তুলে নিল। তোর কিছু একটা বলবে তার আগেই রোদ্দুর বলল, জানি আপনি নিজেকে সামনে নিতে জানেন, নিজেকে ভালো রাখতে জানেন, কিন্তু সেটা বিয়ের আগের কথা। বিয়ের পর আপনাকে ভালো রাখা, সামনে রাখা এবং আগলে রাখার দায়িত্ব আমার, একান্তই আমার। এই লোকটার মতিগতি কিছুতেই বুঝতে পারছে না তোর। এতটা যত্নশীল একটা মানুষ কিভাবে নিজের বউকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারে? আর এতটা সহজভাবেই বা কিভাবে নিচ্ছে? চেনে না জানে না অচেনা একটা মেয়েকে বিয়ে করে নিল, এখন আবার এতটা যত্ন। তোরকে নিজের ঘরে এনে শুইয়ে দিল রোদ্দুর। একটু অপেক্ষা করুন, আমি ফার্স্ট এইড বক্স আনছি। দেখে শুনে চলতে পারেন না তাই না? দেখছেন পা থেকে কীভাবে রক্ত বেরোচ্ছে? কেয়ারলেস মেয়ে কোথাকার। তোর চেটে উঠে বলে, এভাবে উচ্চস্বরে কথা বলবেন না। আমি পছন্দ করি না কেউ আমার উপরে চেঁচাক। আমি অভ্যস্ত নয় ধমক শোনাই। না চেঁচামো না, ওনাকে কোলে নিয়ে বসে চুমু খাবো। নিজের ভালো তো পাগলেও বোঝে, আপনি বোঝেন না? তোর বিরক্তির সুরে বলে, পাগল নয় সেজন্য বুঝি না। এবং অ্যাডাল্ট কথাবার্তা বলা বন্ধ করুন, অসহ্য লাগে আমার। বউ বাচ্চা, চুম্বন, হ্যান ত্যান, উফ, ইরিটেটিং। রোদ্দুর মৃদু হাসে। তোরের পায়ের ব্যান্ডেজ করে আবার ব্যান্ডেজ করে দিল ও। হাতের ব্যান্ডেজটাও পাল্টানো উচিত ভেবে সে তোরের হাত ধরতেই তোর ছ্যাত করে ওঠে। আপনি কথায় কথায় গায়ে হাত দেন কেন ভাই? মুখে কথা বলা যায় না? আল্লাহ মুখ বাকযন্ত্র দিয়েছে কিসের জন্য? রোদ্দুর চট করে তোরের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তোর রোদ্দুরের এমন কাণ্ডে বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়। হতবাক হয়ে বসে আছে সে। রোদ্দুর হেসে বলে, জানি। উদাহরণস্বরূপ এই মনে করুন ঠোঁটের অন্যতম কাজ নিজের বউকে চুমু খাওয়া। বাকিটা নাইবা বললাম। এখন বউকে চুমু খাওয়ারও কিছু নিয়ম রয়েছে। বাকযন্ত্র তো সেগুলো বলার জন্য রয়েছে। এই ধরুন, বউকে চুমু খাওয়াও কিন্তু একটা কলা। প্রথমত চুমু খেতে হবে নিজের বিয়ে করা বউকে। যে কোনো বউ হলেই চলবে না। পাশের বাড়ির ভাবি, পাশের বাড়ির ভাইয়ের বউকে চুমু খেলে আমার ঠোঁট, নাক, মুখ, চেহারা কোনোটাই ঠিক জায়গায় থাকবে না, তাই না? তেমনই তোর রাগে দাঁত কিরমির করছে। বাহাতে ও রোদ্দুরকে ইশারা করলো থামার জন্য। রোদ্দুর থেমে হাতের ব্যান্ডেজ খুলতে লাগলো। তোরের ফোনে মেসেজ আসে, আবিদের মেসেজ। বোন, কেমন আছিস? কোন হসপিটালে আছিস? আমাকে কাইন্ডলি জানা, আমি যাব তোর কাছে। তুই একদম চিন্তা করবি না, ঠিক হয়ে যাবি তুই। তোর কিচ্ছু হতে দেব না আমি। আবিদ ভাইয়া। তোর মেসেজটা দেখে রোদ্দুরের দিকে তাকালো। এরপর মেসেজের রিপ্লাই দিল, আমার জন্য চিন্তা করিস না ভাইয়া, আমি ঠিক আছি। এখন বাড়িতে আছি, কাল সকালে এসে দেখে যাস আমাকে। সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। তোর মেসেজটা সিন করে গালি দিল। শুয়োরের বাচ্চা। তোরের গালি শুনে রোদ্দুর চকিত দৃষ্টিতে তোরের দিকে তাকালো। তোর রোদ্দুরের চাহনি দেখে থতমত খেয়ে বলল, আপনাকে বলিনি? আমি জানি আমাকে বলেননি, কিন্তু কাকে বললেন? কে মেসেজ দিয়েছে? তোর ফোন বন্ধ করে পাশে রাখলো। রোদ্দুরের চোখে চোখ রেখে বলল, কোন এক বিশ্বাসঘাতককে, যে আমার বিশ্বাসের দাম দেয়নি। প্রেম ঘটিত কোনো কিছু? না, আচ্ছা বাদ দেন এগুলো। আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমিও ঘুমাবো, ঘুম আসছে আমার। রোদ্দুর নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, আপনি ঘুমান। আমি সচরাচর রাতে ঘুমাই না, ঘুমাতে পারি না, কারণ আমার ঘুম আসে না। তোর কিছু একটা ভেবে বলল, আমার পাশে শুয়ে পড়ুন। আপনি আমার সেবা করেছেন সারাটি দিন, এবার না হয় আমি করি। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রোদ্দুর চটজলদি উত্তর দেয়, না না, আপনার হাতে ব্যথা, আপনি ঘুমান, আমি আছি এখানে, কিছু লাগলে আমাকে বলবেন। তোর হেসে উত্তর দেয়, ডান হাতে ব্যথা, বাম হাতে নয়, আপনি শুয়ে পড়ুন। যদি ঘুমিয়ে পড়ি? ঘুমাবেন? না, আসলে ঘুমিয়ে পড়লে সেটা কোনো ব্যাপার না। তবে আমার বউ বলে ঘুমের মাঝে নাকি আমি দেখতে বেশি সুন্দর হয়ে উঠি। তখন আমাকে যে দেখবে তারই নাকি আমাকে আদর করতে ইচ্ছা করবে। আর আপনি যদি বাই এনি চান্স আমাকে আদর করেন, তাহলে তার তালে তাল মেলাতে আমার 2 সেকেন্ডও সময় লাগবে না। আমি যথেষ্ট উদার এবং মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি। আমি চাই না আপনার এই অসুস্থ শরীরে আপনাকে কিছু করতে। সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না। সুস্থ হন, তখন না হয় পুষিয়ে দিব সকল আদর। তোর দীর্ঘশ্বাস ছাড়ল। এই লোকটা এতটা লুচ্চা দেখে বোঝাই যায় না। মনে হয় যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। কিন্তু ব্যাটা যে আস্ত মাছটাই গিলে খেতে পারে সে খবর জানে কজন।
এর উত্তর দেওয়া আর বিদ্যুৎ স্তম্ভের সঙ্গে আলাপ করা একই ব্যাপার। ফুললি এনার্জি ওয়েস্ট। তাই আর একটাও বাড়তি কথা না বলে তোর চুপচাপ শুয়ে পড়ে। রোদ্দুর তুরের মাথায় এক হাত রেখে অপর হাত দিয়ে তুরের নরম হাত ধরে রাখলো। তুর টের পায় রোদ্দুর ওর হাতে মেসেজ করে দিচ্ছে। হাতে কিছুটা আরামবোধ হতেই চোখে ঘুম ভর করলো তুরের। ঘোরের মধ্যেই ও রোদ্দুরের হাত চেপে ধরে ঘুমিয়ে যায়। তারপর তারপর এই গল্পের বাকি অংশে কি হয়েছিল সেটা জানতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশের বেল বাটনটি ক্লিক করে বাজিয়ে দিতে হবে। এত করে আমরা গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভোরের দিকে ঘুম ভাঙে তুরের। ঘুম থেকে উঠেই দেখে রোদ্দুর জায়নামাজে মোনাজাতরত অবস্থায় বসে আছে। ফুপিয়ে কান্নার অস্পষ্ট আওয়াজ কানে আসতেই তড়িৎ গতিতে চোখ রোদ্দুরের দিকে নিল তুর। এই লোকটা কাঁদছে কেন? কি হলো ওনার? রোদ্দুর নামাজ পড়ে তুরের দিকে এগিয়ে আসলো। তোর ঘুমের ভান করে পড়ে আছে। রোদ্দুর এসে তুরের মাথায় হাত বুলিয়ে বলল, কবে আসবে আমাদের বাচ্চা? কবে সুস্থ হবেন আপনি? কতদিন অপেক্ষা করতে হবে আমাকে? কতদিন? তুরের এবার পিত্তি চলে গেল। এই লোকটা বাচ্চার জন্য কাঁদছে। পরক্ষণেই তুরের মনে একটু একটু করে মায়ের সৃষ্টি হলো। আসলেই যাদের সন্তান হয় না তাদের তো অনেক কষ্ট। হয়তো ওনার বউও অনেক কষ্ট পাচ্ছে, তাই উনি কাঁদছে। কিন্তু তুরেরই বা কি করার আছে? সার্গিসের জন্য মেয়ে খুঁজতে পারে, তবে রোদ্দুর তো আবার বেঁকে বসেছে যে সে মেয়ের গর্ভে সে নিজের সন্তান বড় করবে না। এখন তার মন মতো মেয়ে খুঁজতে গেলে অনেকটা সময় লেগে যাবে। কি অদ্ভুত জ্বালা! রোদ্দুর তুরের পাশে বসে এক হাতে মাথা রেখে বসে বসেই ঘুমিয়ে গেল। তোর উঠে ফোন সাইলেন্ট করে চালু করে। উকিল কাকু মেসেজ পাঠিয়েছে, নিশ্চিত করেছেন যে আজ থেকে সবকিছুর মালকিন তোর নিচে। নিজেদের কোম্পানিতে আজই ওকে জয়েন্ট করতে হবে। কোম্পানির হালচাল সম্পর্কে অবগত হতে হবে। আম্মু লিখেছেন উনি চলে এসেছেন। তোর যেন আবার বাড়ি ফিরে আসে। তোর মেসেজগুলো পড়ে ঘুমন্ত রোদ্দুরের দিকে তাকালো। আসলেই ঘুমন্ত রোদ্দুরকে অনেক বেশি মিষ্টি লাগে। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমায় রোদ্দুর। মাঝে মাঝে ঠোঁট চেপে ধরেও ঘুমায়। চোখের ঘন পাপড়িগুলো দেখতে তোরের বেশ ভালো লাগছে। হঠাৎ রোদ্দুর চোখ মেলে তাকায় আর তোরকে দেখে মৃদু হাসে। তোর ভ্যাবাচাকা খেয়ে চোখ সরিয়ে নেয়। রোদ্দুর ঘুম চড়ানো কণ্ঠে বলে, গুড মর্নিং মেরি চান। তোর চকিত দৃষ্টিতে রোদ্দুরের দিকে তাকালো। মেরি চান ডাকটা ওর বড্ড চেনা। কেউ ডাকতো ওকে, কিন্তু কে? রোদ্দুরই বা এই নামে ওকে ডাকলো কোন সাহসে? নাকের ডকায় রাগ রেখে তোর ফোঁস করে বলল, ডোন্ট কল মি বাই দিস নেম। জান আমার ব্যক্তিগত ডাক নাম। যার তার মুখ থেকে নামটি শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমি চাই না সবাই আমায় এই নামে ডাকুক। শুধুমাত্র আমার ব্যক্তিগত মানুষটি আমাকে এই ব্যক্তিগত নামে ডাকার অধিকার রাখে। তোরের কথা শুনে স্বাভাবিক যে কারো রাগ হওয়ারই কথা, কিন্তু রোদ্দুরের হাসি পেল। কারণ তোর এখনো ঘুমে ঢুলছে আর বাচ্চাদের মতো প্রতিটা শব্দ দুবার করে উচ্চারণ করছে। মনে হচ্ছে কোনো ঘোরের মধ্যে আছে ও। মানুষ নেশা করলে যেমন ঢুলে পড়ে, তেমনই ঢুলে ঢুলে পড়ছে। রোদ্দুর তোরকে এক হাতে আগলে ধরে। তোর সামান্য কেঁপে ওঠে ব্যথায়, কারণ রোদ্দুর ভুলবশত ভাবে ওর ব্যথা হাতটা চেপে ধরেছে। তোর ঘোরের মধ্যে বলে উঠল, আমাকে অধিক ভালোবাসা দেখাবেন না ডক্টর রোদ্দুর। আমার অভ্যাস হয়ে যাবে, আকাঙ্ক্ষা বেড়ে যাবে, যেটা আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে। আমার অনুরাগ যে বিষয় থেকেও বিষাক্ত, এই বিষাক্ত অনুরাগের অংশ আপনি হবেন না। দয়া করে আমার এই অনুরোধটুকু রাখবেন। কথাটুকু বলে জ্ঞান হারিয়ে ফেলল তোর। রোদ্দুর চিন্তিত চোখে চেয়ে আছে তোরের দিকে। মেয়েটা কি বললো এইমাত্র? বোধগম্য হলো না রোদ্দুরের। ও তোরকে ব্রাশ করিয়ে দিয়ে ওর হাত মুখ ধুইয়ে দিল। বিছানায় এনে ওকে হেলান দিয়ে বসিয়ে নিচে চলে গেল রোদ্দুর। তোরের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে ওকে। ওদিকে তোরের মাথা ছিঁড়ে যাচ্ছে প্রতিশোধের তাড়নায়। সেই 5 জন বিশ্বাসঘাতককে খুঁজে বের করতে হবে ওকে, এবং নব্য প্রকাশিত 3 জন বিশ্বাসঘাতককে শাস্তি দিতে হবে। রোদ্দুর স্যুপ আর ব্রেড এনে তোরের পাশে বসলো। তোর স্যুপ দেখে নাক সিটকালো। রোদ্দুর হেসে ফেলল তোরের চেহারা দেখে। তোরও রোদ্দুরের হাসি লক্ষ্য করে। রোদ্দুর সব সময় মুচকি হাসে, কিন্তু এমন প্রাণ ঢালা মন খোলা হাসি সে দেখেনি আগে। রোদ্দুর হাসলে ওর গজ দাঁত দুটো বেরিয়ে আসে। রোদের আলোয় চিকচিক করছে শুভ্র দাঁত। তোরের ভালো লাগছে রোদ্দুরের হাসি, কিন্তু এটা ঠিক নয় ভেবে তোর উঠে দাঁড়ালো। বাড়ি যাচ্ছি আমি। আপনি খেয়ে হসপিটালে চলে যাবেন, আমি খাবো না। আর হ্যাঁ, কোনো প্রয়োজন পড়লে আমাকে ফোন দিবেন। আসছি। রোদ্দুর উঠে এসে তোরের সামনে দাঁড়ালো।
খেয়ে নিন। অ্যাকচুয়ালি আমি বলতে ভুলে গিয়েছি, আমার বয়ফ্রেন্ড আমাকে মেসেজ দিয়েছিল, ও আমার সাথে দেখা করতে চায়। ইটস আর্জেন্ট, তাই আমাকে যেতে হবে। তো ইনি গতকাল কোথায় ছিলেন যখন আপনি বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন? ও ঢাকার বাইরে ছিল, এই তো সকালেই এসেছে, তাই তো এখন যাচ্ছে দেখা করতে। আপনি চিন্তা করবেন না আমার জন্য, আমি ঠিক আছি। আল্লাহ হাফেজ। বন্ধ ঘরে বেঁধে রাখা হয়েছে অনন্তকে। সামনে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে তোর, হাতে একটা চাকু এবং কিছু পরিমাণ লঙ্কার গুঁড়ো। চেয়ারের পাশেই আছে কেরোসিনের বোতল এবং একটি মোম। তোর অনন্তর দিকে তাকিয়ে এক রহস্যময়ী হাসি দিল। অনন্তর কপাল থেকে ঘাম ছুটে যায়। অনন্ত বলে, এসব কি করছো তোর? নিজের ভালোবাসার মানুষটিকে এভাবে বেঁধে রেখেছো কেন? কষ্ট হচ্ছে তো আমার। তোর চিন্তিত কণ্ঠে উতলা হয়ে প্রশ্ন করল। কোথায় কোথায় কষ্ট হচ্ছে তোমার? হাতে। তোর হাসে। আর আমার যে বুকের পাশে ব্যথা করছে, তীব্র অসহনীয় যন্ত্রণা অনুভব করছে, তার বেলায় আমার সাথে এমন কেন করলে তুমি? আমি তো তোমাকে ভালোবাসতাম নিজের থেকেও বেশি। সে ভালোবাসার দাম তুমি এভাবে দিলে। আমারই বড় আপুর সঙ্গে প্রয়াণ বন্ধনে আবদ্ধ হতে এতটুকুও কষ্ট হলো না? আমার কথা একবারও মনে পড়লো না? অনন্ত তুতলিয়ে বলে, অনা? তুমি অনার কথা বলছো? অনা তো শুধু আমার বন্ধু, আর কিচ্ছু নয়। তো এটা বলতে তোমার গলা কাঁপছে কেন? এটা আগে বললেই পারতে। আমি এখনই তোমায় মুক্ত করছি। অনন্তর চোখে মুখে খুশির ঝলক দেখা গেল। তোর হেসে হেসে কথা বলছে দেখে অনন্তর ভয় কমে যায়। তোর ওকে আগের মতোই অন্ধ বিশ্বাস করে, এটাই তো চাই ও। একদিকে তোর, অন্যদিকে অনা। রাজ্য রাজকুমারী সবই ওর হাতের মুঠোয়। এসব ভেবে ওর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তোর ওর দিকে এগিয়ে আসে, হাতের বন্ধন খুলতে আরম্ভ করে তোর। কিন্তু পরক্ষণে সে উঠে দাঁড়ালো, চোখের মনি গোল করে ঘুরিয়ে চোখ বুজে আবার তাকালো। অনেক সহ্য করেছি তোর এই ফালতু নাটক। এগুলো দিয়ে তুই তোরকে ভুলাতে পারবি, কিন্তু জানকে নয়। জান তোদের এমন অভিনয় কখনোই ভুলবে না। কি ভেবেছিস বোকা মেয়ে, বাচ্চা মেয়ে? তোদের মতো স্মার্ট মাইন্ড পড়তে পারবে না, আর তোরা ওকে নিজেদের মতো করে চালনা করবি? ভুল ভেবেছিস। তোরের অন্তরালে যে জানকে আমি লুকিয়ে রেখেছিলাম, সে এবার প্রকাশ্যে আসবে। তোদের সমস্ত অন্যায় শাস্তি পাবে তোরা, আর তোদের মৃত্যু উপভোগ করবে জান। অনন্ত ভয়ার্ত চোখে তাকালো তোরের দিকে। জান কে? জানের সাথে তোরের কি সম্পর্ক বুঝতে পারছে না অনন্ত। তোর চাকু দিয়ে অনন্তর গলায় আঁচড় দিতেই অনন্ত চেঁচিয়ে ওঠে। তোর শব্দ করে হাসে, হুঙ্কার দিয়ে বলে, জান কে জানতে চাস? তাই না? মরার আগে তাহলে এটুকুই জেনে যা, আসফিয়া জান্নাত তুরফা, যে সকলের আদরের তুর, সবার সামনে যে নম্ন কোমল মনের অধিকারিণী, সেই তুর আসলে একটা মুখোশ। এই তুর নামক মুখোশের আড়ালে যে রয়েছে, সেই মেয়েটি হলো জান। জান এমন একটি মেয়ে যে বিশ্বাসঘাতকদের জান নেওয়ার জন্য সবসময় এক কদম এগিয়ে থাকে। তোদের মতো মরিচিকার পেছনে ছোট মানুষদের একেবারে শান্ত করার ঔষধ, তোদের প্রশান্তের ঘুম এনে দেওয়ার নিদ্রা মিত্র। কথাটি বলেই তোর চাকু দিয়ে ড্র করে কাটতে থাকে অনন্তর শরীর। পুরো মেঝে রক্তে লাল হয়ে আছে। অনন্তর চোখ মুখ কেটে ফালা ফালা করে দিয়েছে তোর। এখন এই মাংসপিণ্ডের ওপর মশলা দেওয়ার পালা। তোর লঙ্কার প্যাকেট উপর করে ঢেলে দিল অনন্তর শরীরে। অনন্তর তীব্র আর্তনাদে পুরো বাড়ি কেঁপে উঠছে। কিছু গার্ডস এসে তোরের হাতে একটা কাগজ দিয়ে যায়। অনন্তর হাতে লেখা টোটালি ডুপ্লিকেট করা একটি আত্মঘাতী চিঠি, যেখানে অনন্ত লিখেছে, আমি ভুল করেছি। তোরের ভালোবাসাকে অবহেলা করে তোরকে কষ্ট দিয়েছি আমি। ওরা নিজ স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছে। আমি এসব মানতে পারছি না, তাই আঘাতে আঘাতে নিজেকে শেষ করলাম। আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়। এতে অনন্ত। তোর কাগজটি নিয়ে নেড়ে চেড়ে দেখলো, এরপর অনন্তর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মাই লাভ, তুমি কি এই চিঠিটাতে কিছু অ্যাড করতে চাও? তাহলে বলো, আমার লোকেরা সেটাও লিখে দিবে। অনন্ত কুকড়ে উঠে বলল, কেন করছো এমন? কারণ ভালোবাসতাম তোমাকে। নিজের ভালোবাসা মানুষের সাথে এমন কেউ করে? হ্যাঁ, নিজেদের হত্যা করতে পারে? তোর অনন্তর শরীরে কেরোসিন ঢেলে দিল। ঠোঁটের হাসি চওড়া করে বলল, এটাই তো সমস্যা। জান নিজের ভালোবাসাকে অন্য কারো হতে দেয় না, সহ্য করে না প্রতারণা। তোমাকে যদি আমি ভালো না বাসতাম, তাহলে হয়তো এতটা কষ্ট দিয়ে মারতাম না। কি করব বলো? ভালোবাসি তো তোমাকে। চোখের সামনে বারবার তোমার আর অনামিকার সেই আলিঙ্গনের দৃশ্য যতবার ফুটে উঠছে, ততবার ভেতরের জ্বলনের সৃষ্টি হচ্ছে।
জানো তো, বাঙালি নারী তার প্রিয় মানুষটিকে অন্য কারোর সঙ্গে দেখা তো দূরে থাক, ভাবতেও পারে না। সেখানে আমি এই একদিন পুরো একটা দিন সহ্য করেছি। আর আমার অনুরাগের অংশ যারা, তারা যখন আমাকে ধোঁকা দেবে কিংবা অবহেলা করবে, তখন সেটা তাদের জন্য খুব একটা ভালো হবে না। কারণ জানের কষ্ট হয় না ভালোবাসার মানুষের জান নিতে। এটাই যে ওর বিষাক্ত অনুরাগ। অনন্ত চেঁচিয়ে বলল, পাগল তুই, সাইকো, হিংস্র জানোয়ারের মতো তোর স্বভাব। মানুষ নস তুই, তোরও এইভাবে মৃত্যু হবে দেখিনিস। তোর হাই তুলে বলল, ফুল কনফিডেন্স আছে নিজের উপর যে আর যেভাবেই হোক তোমার মতো এভাবে মারবো না আমি। কারণ যান নিজের কাজে নিজের মনের নিয়ন্ত্রণ, জান যাকে ভালোবাসে এবং যে জানকে ভালোবাসে তার উপর জান একটা ফুলের টুকাও লাগতে দেবে না। আর সেও আমাকে মারতে পারবে না, কারণ আমি তার কাছে এই হিংস্র জান নয়, তার ভালোবাসার দূর হব। আর তোমার সাথে ফাউল বকছি কেন আমি? তোমাকে তো এখন রোস্ট করার সময়। ওয়েট, সব ঠিকঠাক করেছি কিনা চেক করি মাই লাভ। প্রথমে মাংস কেটেছি, এরপর মশলা মাখিয়েছি, এরপর তেল দিয়েছি, আর এখন ওভেন। ও শিট, ওভেন তো নেই এখানে। কোনো ব্যাপার না, মোম দিয়ে কাজ চালিয়ে নিব। বলেই মোমে আগুন লাগিয়ে সেটা অনন্তর গায়ে ছুঁড়ে দিল তোর। দাউ দাউ করে জ্বলছে অনন্তর শরীর। তোর ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। গার্ডসদের ডেকে বলে, মহিলা ওর হাত পিস পিস করে কেটে আমার অফুক্ত চার টমিকে খাওয়াও। বাকি শরীরটুকু বড় রাস্তার মোড়ে চিঠি সহ ফেলে আসবে। আর হ্যাঁ, কেরোসিনের বোতল, মোম, চাকু সব রেখে আসবে। কাজটা যেন ফুল ক্লিন এবং স্মুথের সঙ্গে হয় এবং ঘটনা এমনভাবে রটাবে যেন সবাই ভাবে এটা আত্মহত্যা। একে ম্যাম। মাঝপথে এসে তোরের মনে পড়ল এটা আত্মহত্যা বলে সবার সামনে দেখাবে, কিন্তু খুন নিয়ে যারা ওর সামনে আসবে ও তাদের কি করবে? তোর চাই এই অদ্ভুত মৃত্যু নিয়ে কথা উঠুক, তোরের সঙ্গে অনামিকার নাম আসুক। তোরের নম্র স্বভাবের কারণে কেউ ওকে সন্দেহ করবে না। তাছাড়া চিঠিটাও আছে, তাহলে চিঠির অন্য ব্যক্তি অর্থাৎ অনামিকা, তার সম্পর্কে যেটুকু তথ্য দেওয়া হয়েছে অর্থ অনার স্বার্থ নিয়ে যেটা বলা হয়েছে সেটা কি সবার নজরে আসবে? অনার সম্পর্কে যে সন্দেহের কীট মানুষের মনে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে সেটা কি আদেও প্রবেশ করবে? প্রথম খুন করেই এত ঝামেলা পোহাতে হচ্ছে, না জানি বাকিগুলোর কি হবে। যদি আমার ভাবনা মতো সব না হয়, ওনাকে যদি কেউ সন্দেহ না করে, আমি নিজের হাতে অনেকে কিভাবে মারি। সতে হলেও বোন হয় আমার, ছোটবেলায় একটু হলেও আদর করেছে। যদি ওকে ফাঁসাতেই না পারে তো এই ঘটনা সাজিয়ে কি লাভ? তোর তৎক্ষণাৎ গার্ডসদের কল করে। একজন গার্ড ফোন রিসিভ করে হাঁপাতে হাঁপাতে বলে, ম্যাম, লাশটা বাড়ির বাইরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু মুখোশ পরা লোক এসে লাশটা নিয়ে গেছে। আমাদের মধ্যে কিছু মানুষকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলেছিল, তাই আমরা কিছু করতে পারিনি। তোর ফোন কেটে গাড়ির সাইডে মিররের দিকে তাকালো। একটা কালো গাড়ি ওকে সেই ঘন্টাখানেক আগে থেকে ফলো করছে। তোর রেগে গাড়ি থামালো। গাড়িতে কে আছে সেটাও দেখবেই। সেই কালো গাড়িটাও থামে। তোর গাড়ি থেকে নেমে দাঁড়াতেই কালো গাড়িটি ফুল স্পিডে তোরের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। তোর দ্রুত নিচের গাড়িতে উঠতে গিয়ে আবারও পায়ে চোট পায়। পা চেপে ধরে ও রক্তচক্ষু নিক্ষেপ করলো গাড়িটির দিকে। গাড়ির গ্লাসে ফেমের লেখা একটা শব্দ ভেসে উঠল, সরি। বাড়িতে এসে মায়ের কোলে শুয়ে পড়ে তোর। হাতে ব্যান্ডেজটা কখন খুলে গিয়েছে তা জানে না ও। তোর কোলে মাথা রাখতেই তাহমিনা বেগম তোরের মাথায় হাত বলিয়ে দিতে লাগলেন। কবে হলো এসব? তুই সাবধানে থাকতে পারিস না? বড় হচ্ছিস তোর, এবার নিজের ভালো বুঝতে শেখ। কতদিন তোকে দেখে দেখে রাখবো? আমারও তো বয়স হচ্ছে। তোর আহ্লাদি কণ্ঠে বলে, আমি কি জানতাম নাকি আমার উপর গুলি করা হবে? কে বা কারা যে আমার পেছনে পড়ে আছে আল্লাহই জানে। তাদের কি ক্ষতি করেছি আমি? আম্মু তুমি বলো, আমি কি কখনো কাউকে কষ্ট দিয়েছি, বকেছি, মেরেছি? তবুও কেন সবাই আমার পেছনে আদা জল খেয়ে পড়ে আছে? তাহমিনা তোরের মাথায় বিলি কেটে দিচ্ছেন। তোরের ইনোসেন্ট চেহারা তাহমিনার সব অভিমান গলিয়ে দিতে সক্ষম। তাই তাহমিনা তার অভিমানকে দূরে রেখে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। তুই কিচ্ছু করিসনি মা, জানি না কে বা কারা এমন করছে, কিন্তু এটা জানি সবটা হচ্ছে এই সম্পত্তির জন্য। উকিল সাহেব বললেন তুই বিয়ে করেছিস, তো জামাই বাবাজি কোথায়, কি করে সে? তোর মুখে লজ্জা ভাবেনি লাজুক কণ্ঠে বলল, সে হার্ট সার্জন, নাম রোদ্দুর জুহাই। আমি ওকে অনেক আগে থেকেই ভালোবাসি। ও সকালেই হসপিটালে চলে গিয়েছে আম্মু, রাতে আসবে এখানে, চিন্তা করো না। আচ্ছা আম্মু তোমার এই বিয়েতে কোনো আপত্তি নেই?
তোমাদের না জানিয়ে এত বড় কাজ করলাম, অথচ তোমরা কেউ কিছু বলছো না। তোমার খুশিতেই আমরা খুশি তোর। তোমার বাবাই সব সময় বলতেন, তুমি তোমার জীবনে যেটা চাইবে সেটাই হবে, সব কিছু তোমার পছন্দ মতো হবে। আমরা কেউ আমাদের সন্তানকে কোনো কাজে বাধা দিব না, রাগ করব না। তিনি আজ নেই, তাই আমি তোমার প্রতিটা কাজেই সমর্থন করি। তোর এবার অনুনয়ের সুরে বলল, তাহলে আমাদের কোম্পানির সমস্ত দায়ভার আমরা আবিদ ভাইয়াকে দিতে পারি তো? ভাইয়া তো এগুলো বোঝে। আমি ছোট মানুষ, নতুন জয়েন করব, ঠিক করে বুঝবো না সব কিছু। তুমি প্লিজ পারমিশন দাও। তাহমিনা হেসে বলে, আবিদকে তো আমি চোখ বুঝে বিশ্বাস করতে পারি। ওর মতো ছেলে হয় না। আমাদের দুঃসময়ে কতটা পাশে ছিল, এখনও আছে। তুমি যেটা চাও সেটাই করো, আমার এ বিষয়ে কোনো আপত্তি নেই। তোর তাহমিনার গালে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ আম্মু, অ্যান্ড লাভ ইউ এ লট। তোর উঠে নিচের ঘরে চলে আসে। দরজা লাগিয়ে এসে ব্যালকনিতে এসে দাঁড়ালো। বিশ্বাস? আমার মায়ের এই অন্ধবিশ্বাস নিয়েও তুই খেলিস আবিদ? আজ থেকে তুই জানের খেলা দেখবি। ফাঁকা মাঠে তো সবাই গোল দিতে পারে ভাই। বড় হচ্ছিস, বুদ্ধি বাড়ছে, সুতরাং এখন থেকে ম্যাচ খেলে গোল দিতে শেখ। বাই দ্য ওয়ে, তুই কি কষ্ট পাবে? অনন্তর মতো তোকেও শেষ করলে? তুই কষ্ট না পেলেও আমার আম্মু অনেক কষ্ট পাবে রে ভাই। সে কথা ভেবে আমার নিজেরই এখন খুব কষ্ট হচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। তোর কাঁদো কাঁদো মুখ করে কথাগুলো বলে উচ্চস্বরে হেসে উঠল। মনে পড়ল অনন্তর বলা একটি শব্দ, সাইকো। আসলেই কি তোর সাইকো? জানোয়ারের মতো স্বভাব ওর, নাকি জানোয়ারদের সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করায় পেয়েছে এই তকমা? যাই হোক, পেয়েছে যখন, তখন সেটাকে ধরে রাখতে হবে কিছু সময়। কিন্তু অনন্তর লাশ নিয়ে গেল কে? মরা লাশ নিয়ে কার কি লাভ? তাও আবার পোড়া লাশ। তোরের চোখ নিচে গেটের কাছে যেতেই ওর নজরে পড়ে একটা সাদা গাড়ি। এটা তো রোদ্দুরের গাড়ি। রোদ্দুর এখানে কি করতে আসছে? ও শিট, আম্মুকে তো সবটা ভুলভাল বলে এসেছি। এই ব্যাটা যদি ওর বউদের কথা বলে দেয়, আম্মু কষ্ট পাবে। এটাকে এখানে আসতে বলেছে কে? ইডিয়েট! তোর দ্রুত নিচে নেমে আসে। তাহমিনা ড্রয়িং রুমে বসে অফিসের ক্লায়েন্টদের সাথে কথা বলছিল। এমন সময় উনি লক্ষ্য করলেন একটা ছেলে ছুটে এসে তোরকে জড়িয়ে ধরেছে। তোরের হাতের ব্যান্ডেজ চেক করছে, চোখে মুখে ভয় এবং দুশ্চিন্তার ছাপ। তাহমিনা ইশারায় সবাইকে চলে যেতে বলেন। তোর ওকে? তোর রাগে দাঁত কিরমির করছিল। মায়ের ডাক শুনে ও হাসি হাসি মুখ করে বলল, আম্মু, ও রোদ্দুর আমার হাতে ব্যথা তো, তাই চিন্তার জন্য চলে এসেছে। এরপর রোদ্দুরের বুকে হালকা ধাক্কা দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, পাগল ছেলে, এত চিন্তা করতে আছে? আমি ঠিক আছি তো। হসপিটালে যাও, কত পেশেন্ট আছে ওখানে, তোমার জন্য অপেক্ষা করছে। যাও যাও। রোদ্দুর অসহায় চোখে তাকালো। তাহমিনা রেগে বলল, এটা কেমন ব্যবহার তোর? রৌদ্রর প্রথমবার তার শ্বশুর বাড়ি আসলো, আর তুই ওকে যেতে বলছিস? যা, ওকে নিয়ে নিজের ঘরে নিয়ে যা। বাবা রৌদ্র, তুমি তুরের সঙ্গে যাও, আমি মিটিংটা শেষ করেই আসছি। রোদ্দুর মাথা নেড়ে বলে, আচ্ছা আম্মু। রেগে গিয়ে তোর রোদ্দুরের পিঠে চিমটি দেয়। রোদ্দুর মৃদু চিৎকার দিতেই তাহমিনা বেগম বললেন, কি হয়েছে? রোদ্দুর মাথা নেড়ে কিছু না বলার ভঙ্গি দেখাতেই তাহমিনা চলে গেলেন। তোর রোদ্দুরের হাত টেনে উপরে নিয়ে আসে। এরপর দরজা লাগিয়ে রাগী গলায় বলে, এসব কি? কেন এসেছেন এখানে? আসার আগে আমায় জানাতে পারেননি? দেখুন, আম্মুকে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানানোর কোনো প্রয়োজন নেই। আম্মুকে এটুকু বলবেন যে আমি আপনাকে ভালোবাসতাম, দেন বিয়ে করেছি। রোদ্দুর খাটে হেলান দিয়ে বসতে বসতে বলল, আমি এগুলো কেন বলবো? তোর ভ্রু কুচকে তাকায়। রোদ্দুর তোরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তোরের সারা শরীর জ্বলে গেল রোদ্দুরের এই মুচকি হাসিতে। এসেছেন কেন এখানে? আমার শ্বশুর বাড়ি। আমি আসবো না তো কে আসবে? সবার সাথে আলাপ করতে এসেছি। তাছাড়া ও বাড়িতে একা থাকতে ভালো লাগে না আমার, তাই ভাবছি এখন থেকে এখানেই থাকবো। যদি থাকতে না দেন তাহলে আপনার আম্মুকে সব বলে দিব। না। তোরের মাথায় আর এক চিন্তা ঘুরপাক খাচ্ছে। রোদ্দুর এখানে থাকলে আম্মুকে দেখানোর জন্য হলেও ওদের একসাথে থাকতে হবে, যেটা তোর মোটেও চায় না। আবার রোদ্দুরকে না বললেও জ্বালা। রোদ্দুর যদি সত্যি সত্যি সবটা বলে দেয়? রাগে বিরক্তিতে তোরের হাত চুলকাচ্ছে। সব কিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে ওর, কিন্তু কিছুই করতে পারবে না। তোর নরম গলায় বলল, দেখুন, বিষয়টা বোঝার চেষ্টা করুন। এখানে থাকলে আম্মু আপনাকে আমার ঘরে থাকতে বলবে, একসাথে থাকতে হবে আমাদের। আমি তো সেটাই চাই,
একসাথে না থাকলে বাচ্চা হবে কিভাবে? যদি এমন হয়ে থাকে তাহলে তো আমি এখান থেকে যাবই না। সারা দিন বাচ্চা 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 হতেও তো 9 মাস লাগে ভাই। মুখটা বন্ধ রাখেন প্লিজ, এমনিতেই টেনশনে আছি, এর উপর আর চিন্তা বাড়িয়েন না। তোরের ব্যান্ডেজ চেঞ্জ করে তোর নিচের কোম্পানিতে চলে আসে। সবাই স্বাগত জানাচ্ছে তোরকে। তোরের কেবিনের ঠিক সামনে দাঁড়িয়ে আছে আবিদ, হাতে ফুলের তোড়া। ওয়েলকাম বোন, ওয়েলকাম টু ইউর অফিস। তোর হেসে বলে, আমার নয় ভাইয়া, বল আমাদের। আর আমি তো শুধু দেখতে এসেছি, এখন থেকে এই কোম্পানির সব দায়িত্ব তোর। তুই হবে এই কোম্পানির এমডি। অফিসিয়ালি ব্যাপারটা ঠিক করতে তো সময় লাগবে, তাই আমি আজ অ্যানাউন্স করে যাব তোর বিষয়টা। আবিদের চেহারায় খুশির ঝলক দেখা যায়। এমন বাক্য যে ওর জন্য আনন্দদায়ক সেটা জানে তোর, কিন্তু তোরের ঠোঁটে হাসি নেই কেন সেটা ভেবে চিন্তায় পড়ে যায় আবিদ। তোর সবই করছে, কিন্তু ওর সামনে এসে ও হাসছে না। আবিদের মন পড়তে তোরের সময় লাগলো না। তোর হেসে বলল, হাতে পায়ে অনেক ব্যথা ভাইয়া, কি জানি কারা এমন করলো, আমাকে মেরেই বা কি লাভ তাদের, কি চাই তারা? আম্মু চিন্তা করছে অনেক। তুই বল, চিন্তা করে কি কোনো লাভ আছে? মানুষকে তো একদিন মরতেই হবে, সেটা আজ হোক কিংবা কাল। আজ হোক কিংবা কাল, বাক্যটি টেনে বলল তোর। তোরের টান দেখে আবিদ চোখ বড় বড় করে তাকায়। তোর নিজের ব্যাগ থেকে গাড়ির চাবি বের করে আবিদের হাতে দিল। ভাইয়া, এটা তোর গাড়ির চাবি, এখন থেকে আমার গাড়িটা তোর। আসছি, শরীর ভালো না, ক্লান্ত লাগছে অনেক, বাড়ি যাচ্ছি, টাটা। আবিদ মুখে হালকা হাসির রেখা টেনে বলল, সাবধানে যাস, পৌঁছে আমাকে জানিয়ে দিস, হ্যাঁ? না হলে আমার চিন্তা হবে অনেক। জানি তো তোর আমাকে কতটা ভালোবাসিস, সেটা আমার থেকে ভালো আর কে জানে বল। কিন্তু দেখ, তোদের মতো করে সবাই আমাকে ভালোবাসতে পারলো না। জানি না কি করেছি, কার সাথে অন্যায় করেছি, যে এভাবে নিজের জীবন সংকটে ফেলতে হচ্ছে। তোর কথাটি বলেই বেরিয়ে আসে অফিস থেকে। আবিদ তোরের কেবিনে ঢুকে তোরের চেয়ারে আয়েশ করে বসল। তোর একটা নোটিশ টানিয়ে দিয়েছে অফিসের সামনের দেওয়ালে, আবিদের এমডি হওয়ার নোটিশ। আবিদ তোরের চেয়ার ঘুরিয়ে টেবিলে হাত রেখে বসল। গাড়ির চাবিটার দিকে তাকিয়ে ঈষৎ হাসল। আমার বোকা বোন, শুধু গাড়ি নয়, তোর সব কিছু একদিন আমার হবে। তোর বাবার এই বিশাল সাম্রাজ্যের মালিক তোর নয়, আবিদ এবং অনামিকা হবে। সরি বোন, জানি আমার কথা জানতে পারলে হয়তো তুই অনেক কষ্ট পাবি, কিন্তু কি করব বল? যার জন্য এত বছর অপেক্ষা করেছি সেই সম্পত্তিকে হাতছাড়া করা আমার পক্ষে সম্ভব নয়। তার উপর এই প্রপার্টির শেয়ার আরও 5 জনকে দিতে হবে। কথা দিয়েছি তাদের, সেই কথা তো রাখতে হবেই। আমার প্রতি তোর এই ভালোবাসার যথাযথ দাম না দেওয়ার কারণেই আমি সত্যিই মর্মাহত। বাড়ি ফিরেই তোর দেখল রোদ্দুর ওর মায়ের সঙ্গে বসে গল্প করছে। তোরের কপালে আবার সূক্ষ্ম ভাঁজ পড়ে। রোদ্দুরের হসপিটাল নেই, পেশেন্ট নেই, এই লোক এখনো বাড়িতে কেন? তোরের মনে ভয় ঢুকে গেল। রোদ্দুর যদি কথায় কথায় ওর আগের বউয়ের কথা বলে দেয়, মস্ত বড় ঝামেলা হয়ে যাবে তখন। ওদিকে তোরকে ভিড়তে দেখে রোদ্দুর ব্যস্ত হয়ে পড়ে। দ্রুত পায়ে তোরের দিকে এগিয়ে এসে ওকে কোলে তুলে নিল। রাগে তোরের শরীর রিরি করে ওঠে। সামনে আম্মু বসা, কিছু বলা যাবে না ভেবেই দাঁত চেপে বসে। আহা, কি করছো রোদ্দুর? নামাও আমাকে, আম্মু আছে সামনে। রোদ্দুর তাহমিনার দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকালো। তাহমিনা ঠোঁট চেপে হাসছে। রোদ্দুর প্রশ্ন করে, তুমি কি কিছু মনে করছো আম্মু? আমার জানকে আমি কোলে নিতেই পারি, তাই না? তাহমিনা হেসে উত্তর দিল, হ্যাঁ অবশ্যই, তোমরা ওপরে যাও, আমি রাতের খাবার ওপরে তোমাদের ঘরেই পাঠিয়ে দিচ্ছি। রোদ্দুর মুচকি হেসে তুরকে নিয়ে উপরে চলে আসে। ঘরে ঢুকতেই তোর নেমে যায় রোদ্দুরের কোল থেকে। এরপর রোদ্দুরের কলার চেপে ধরে ঝাঁঝালো কণ্ঠে বলে, ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে না ডক্টর রোদ্দুর? এসব নাটক আমার মোটেও পছন্দ নয়। ফাদ্দার এমন করলে? রোদ্দুর তুরের হাত টেনে চুমু খেলো। তোর ভ্যাবাচাকা খেয়ে যায় রোদ্দুরের কাছে। রোদ্দুর তুরের ঠোঁটের দিকে এগুচ্ছে। তোর ভয়ে চোখ বুজে নেয়। রোদ্দুর মৃদু হেসে তুরের চোখে ফু দেয়। শীতল কণ্ঠে বলে, এভাবে জোর খাটাবেন না মিসেস তোর, আমি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। আপনি জানেন আপনি রাগ করলে আপনাকে কতটা মিষ্টি দেখায়? আপনাকে দেখে প্রতিনিয়ত মুগ্ধ হই আমি। আপনি বোঝেন আমার মনের ব্যাকুলতা? আপনি অফিসে গিয়ে এতক্ষণ ছিলেন কেন? আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। কতবার অস্থির চিত্তে দরজার পানে তাকিয়েছি। তোর চোখ খুলল। রোদ্দুর তুরের বাহু ধরে ওর দিকে ঝুঁকে আছে। তুরের চোখের কোণে পানি দেখে রোদ্দুর বিস্মিত হয়ে দূরে সরে দাঁড়ায়। নেক্সট টাইম আমাকে হুমকি দিলে
আমি আপনার আম্মুকে সবটা জানিয়ে দেব। ইটস মাই হুমকি, বুঝেছেন? এবার খাটে চুপটি করে বসুন, আমি দেখছি খাবারের কি খবর। তারপর তারপর এই গল্পের বাকি অংশে কি হয়েছিল সেটা জানতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশের বেল বাটনটি ক্লিক করে বাজিয়ে দিতে হবে। এত করে আমরা গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সন্দেহজনক রোদ্দুরের ব্যবহার অদ্ভুত লাগছে তোরের কাছে। এই লোকটা কখন কি করছে না করছে তোর বুঝে উঠতেই পারছে না। এই নিয়ে হাতে কপালে চুমু দিয়ে একাকার করে ফেলেছে। বউ থাকতে অন্য মেয়ের মধ্যে কি পায় পুরুষ? সব পুরুষ অবশ্য এক নয়, তবে এই রোদ্দুর নামক পুরুষটি একেবারে অসহ্যকর। হয় এর মাথা খারাপ, না হলে এর চরিত্র খারাপ। শেষে কিনা একজন চরিত্রহীন ছেলেকে বিয়ে করতে হলো তোরের। এসব ভাবার মাঝে রোদ্দুর খাবার নিয়ে হাজির। তোর চোখ মুখ খিচে রোদ্দুরের দিকে তাকিয়ে আছে। আমি এখন খাবো না, খিদে নেই আমার। খাবার রেখে দিন টেবিলে, খিদে পেলে খেয়ে নিব। রোদ্দুর রাগান্বিত চাহনি নিক্ষেপ করলো তুরের দিকে। তুরের বুক হঠাৎ করে কেঁপে উঠল রোদ্দুরের চাহনিতে। তোর কি ভয় পেল? নিজে নিজে ভেবেই তোর আমতা আমতা করে বলল, দিন, খাচ্ছি। রোদ্দুর এসে তোরের পাশে বসে। তোর প্রথমেই বলে, আমি স্যুপ খাবো না। রোদ্দুর আবারও নিজের সেই অদ্ভুত হাসিটা হাসল। তোর হাঁ করে চেয়ে আছে রোদ্দুরের দিকে। কেন জানি না তোরের বিশ্বাস হচ্ছে না যে রোদ্দুর বিবাহিত। তোর আচমকা বলে উঠল, আপনার বইয়ের একটা ছবি দেখান তো। রোদ্দুর তুরের মুখে ভাত দিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, কোন বউয়ের ছবি? কথাটি তুরের কর্ণকুহরে পৌঁছতেই তোর বিষম খেল। মুখের ভাত বাইরে রোদ্দুরের গায়ে ছড়িয়ে পড়ল। তোর কেশে উঠতেই রোদ্দুর তুরের মুখের সামনে পানি ধরে। তোর পানি খাচ্ছে, কিন্তু কাশি থামছে না। রোদ্দুর ভাতের প্লেট রেখে তুরের মুখ উঁচু করে ধরে ওর পিঠে হাত বোলাতে থাকে। বেশ কিছুক্ষণ পর ঠান্ডা হয় তুর, তবে নাকের ছিদ্রে ভাত উঠে গিয়েছে বলে নাকটা জ্বলছে অসম্ভব রকমের। তোর স্থির থাকে। রোদ্দুর গম্ভীর কণ্ঠে বলে, নাকে ভাত উঠে গিয়েছে? এক কাজ করুন, দুটো হাঁচি দিন, দেখবেন ভাত বেরিয়ে আসবে। তোর অসহায় চোখে রোদ্দুরের দিকে তাকালো। এমন পরিস্থিতিতে সে এই প্রথম পড়েছে। আগে কখনো নাকে ভাত উঠে যাওয়ার মতো সাংঘাতিক ব্যাপার ঘটেনি, তাই এ বিষয়ে কিছুই জানে না সে। কিন্তু হাঁচি দিবে কিভাবে? নাক জ্বলছে, হাঁচি তো আসছে না। রোদ্দুর চারিদিকে তাকিয়ে তেমন কিছু পেল না। অবশেষে নিচের রুমাল বের করে সেটা পেঁচিয়ে তোরের হাতে দিল। এটা দিয়ে নাকে সুরসুরি দেন, হাঁচি আসবে। তোর রোদ্দুরের কথা মতো হাঁচি দিল। ভাত বেরিয়ে যেতেই নাক আরো বেশি করে জ্বলতে আরম্ভ করে। তোরের চোখ লাল হয়ে আসলো, পানি পড়ছে অনবরত। রোদ্দুর তোরকে পানি দিয়ে আহত কণ্ঠে বলল, এখনো কষ্ট হচ্ছে? তোর কিছুটা স্বাভাবিক হয়ে উত্তর দেয়, না, আমি আপনার প্রথম স্ত্রীর ছবি দেখতে চেয়েছি। আপনি ওভাবে কেন বললেন? মনে হলো ডর্জন ডর্জন বউ আছে। রোদ্দুর হেসে বলে, থাকতেও পারে। তোর এবার মেকি হাসি দিয়ে বলে, বুঝেছি, তাহলে ডক্টর রোদ্দুর, আপনার বইয়ের কোনো সমস্যা নেই। সমস্যাটা আপনার সন্তান জন্মদানে অক্ষমতা আছে কিনা চেক করেছেন তো? যদি আপনার সমস্যা থাকে তাহলে ডর্জন কেন, শত সহস্র বউ আসলেও আপনার রক্ত তো পৃথিবীতে আসবে না। শুধু শুধু একের পর এক বিয়ে করে বেচারা মেয়েগুলো জীবন নষ্ট করছেন। রোদ্দুরের মেজাজ বিগড়ে গেল তোরের কথা শুনে। ভেতরে রাগ জমলেও সামনে মুখে মধু মেখে বলল, না, চেক করা হয়নি। এই শুভ কাজটা না হয় আপনিই করে দিন। রেডি হয়ে আসবো? চেক করবেন এখন, নাকি একটু পর বাতি নেভানোর পর চেক করবেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোর হাত দিয়ে মুখ ঢেকে নিল। লোকটা আসলেই বদ। তোর কিছু না বলে খেতে শুরু করে। রোদ্দুর চুপচাপ বসে আছে। তোর বুঝলো রোদ্দুরের মন খারাপ, তাই ও ইঙ্গিত দিয়ে বলল, আমার ডান হাতে ব্যথা, সে হুঁশ দেখছে কারণ নেই। ব্যথায় হাত নাড়াতে পারি না, আর আমাকে চামচ দিয়ে গিয়েছে। আরে ভাই, চামচ দিয়ে খাবো ঠিক আছে, কিন্তু ভাত মেখে দিবে না। 4 ভাগের 1 ভাগ মেখে দিয়ে গিয়েছে। রোদ্দুর এসে তোরকে খাইয়ে দিতে লাগলো। তোর রোদ্দুরের ফোন নিয়ে গ্যালারিতে ঢুকলো। একটা মেয়ের 3-4টি ছবি আছে, আর কোনো ছবি কিংবা ভিডিও নেই। সব অ্যাপস এবং ফাইল ঘাটলো তোর, কোথাও কিছু নেই। যে মেয়েটার ছবি আছে সে বেশ রূপবতী, গায়ের রং, চুল, চেহারা মাশাল্লাহ। তোর বুঝলো এটা রোদ্দুরের বউ। এত সুন্দর বউকে একা রেখে এই লোক এখানে থাকে কি করে? আপনার বউ তো বেশ রূপবতী রোদ্দুর। হ্যাঁ, আমাদের গ্রামে সেরা রূপবতী বাছাই করা হলে সে ট্রফি কিংবা অ্যাওয়ার্ড নিঃসন্দেহে রুহানি পেত। রুহানি? বেশ মিষ্টি নাম, কিন্তু বাচ্চা।
যাই হোক, আপনাদের বাচ্চা নিয়ে যতটুকু হেল্প করা সম্ভব করব আমি। তবে আপনাকে কথা দিতে হবে, আমার আম্মুকে কিছু জানাবেন না আপনি। আপনি নিজের গর্ভে আমার সন্তানকে কেন বেড়ে উঠতে দিতে চান না তোর? আমরা তো বৈধ সম্পর্কে জড়িয়েছি। আপনার ইচ্ছাই হয়েছে বিয়েটা। আমি কোনো অবৈধ সন্তান জন্ম দিতে চাই না তোর। আমার ইচ্ছা, আপনার জোর এবং আমার সহায়তার কারণে আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি রোদ্দুর। আমার কোনো ইচ্ছা নেই অন্যের সাজানোর সংসার ভাঙার। আপনি তো ভাঙছেন না, বরং গড়ে দিচ্ছেন। আপনার মনে হয় আমি নিজের সন্তান আপনাদের দিব? আপনি আমার থেকে দয়া করে দূরত্ব বজায় রেখে থাকুন এবং চলুন, না হলে আমার বিশ্বাসে আপনার প্রাণনাশ হতে পারে। মানে? তোর সামান্য হেসে ঘোর লাগা কণ্ঠে বলে, আমার অনুরাগ সবার থেকে ভিন্ন ডক্টর রুদ্রুর। আমি নিজের ভালোবাসাকে ঠিক ততটা ভালোবাসি যতটা ভালোবাসলে তুর নামক মেয়েটির অস্তিত্ব তাহাতে বিলীন হয়, যতটা ভালোবাসলে সুস্থ মস্তিষ্কের মানুষও উন্মাদ হয়ে যায়। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, প্রিয় মানুষটির পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না তাও দেওয়া ধোঁকা কিংবা অবহেলা। হয়ে উঠি ক্ষিপ্ত। এই বিষাক্ত অনুরাগ শুধু ধ্বংস জানে, ভেঙে চুরমার করতে জানে, গড়তে জানে না। রোদ্দুর তোরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্লেট গুছিয়ে পাশে রাখলো। লাইট অফ করে তোরের পাশে আসতেই তোর সদ্গতিকতে বলে উঠল, অন্য ঘরে ঘুমান। আপনার আম্মু সন্দেহ করবে। তাছাড়া আমার শরীরও ভালো নেই, ঘুমের প্রয়োজন আমার। তোর কিছুটা সরে যেতেই রোদ্দুর শুয়ে পড়ে। রোদ্দুরের কোনো সারা শব্দ না পেয়ে তোর রোদ্দুরের দিকে ফিরে শোয়। রোদ্দুর মাথার নিচে এক হাত দিয়ে ঘুমিয়ে আছে। জানালার গ্রিল ভেদ করে চন্দ্রের শুভ্র কোমল রশ্মি এসে পড়ছে রোদ্দুরের চেহারায়। তোর অনুভব করছে যে সে রোদ্দুরের প্রতি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। তবে এই দুর্বলতা অনন্তর মতো নয়, এ এক অদ্ভুত অনুভূতি। অনন্তকে তোর ভালোবাসত। যদি অনন্তের প্রতি তোরের সেই অনুভূতি ভালোবাসা হয়, তাহলে এখন রোদ্দুরের প্রতি যা অনুভব করছে সেটা কি? মধ্যরাতে ভুলবশত ভাবে তোরের হাত রোদ্দুরের গায়ের উপর পড়তেই তোর শিউরে উঠল। প্রচণ্ড গরম রোদ্দুরের শরীর। তোর টেবিল ল্যাম্প চালিয়ে উঠে বসে। রোদ্দুর তখন ঘুমে বিভোর। তোর রোদ্দুরের কপালে হাত দিতেই বুঝল রোদ্দুরের শরীরে ভীষণ জ্বর। তোর গিয়ে ওর আম্মুকে ডেকে আনে। তাহমিনা এসে রোদ্দুরকে দেখে বললেন, মামনি, তুই ওর কাছে থাক, আমি ঘর থেকে ওষুধ আনছি। তোর ডক্টর কাকুকে তো এখন পাওয়া যাবে না, রোদ্দুরকেও এত রাতে হসপিটালে নেওয়া যাবে না। তাহমিনা দ্রুত বেগে চলে গেলেন। তোর গালে হাত দিয়ে রোদ্দুরের দিকে নির্বিশেষে তাকিয়ে আছে। রোদ্দুরের রেশম কোমল চুলগুলো বারবার হাওয়ায় উড়ে এসে ওর চোখের উপর পড়ছে। তোর নিচের চুল থেকে গার্ডার খুলে রোদ্দুরের চুল মুঠো করে চেপে ধরল। মেয়েদের মতো এত লম্বা চুল টুল কাটেন না নাকি? বাইদে বাইদে লাগে। তোর রোদ্দুরের চুলে ঝুঁটি বেঁধে আবারও মনোযোগ দিয়ে ওকে দেখতে লাগলো। তাহমিনা এসে রোদ্দুরের মাথার উপর দুটো ঝুঁটি দেখে কিঞ্চিত চমকে যায়। এটা যে তার মেয়ের কাজ সেটা বুঝতে পেরে শব্দ করে হাসলেন উনি। এরপর তুরের হাতে ঔষধ দিয়ে নরম গলায় বললেন, তোর ওষুধগুলো নেই, ওকে কিছু খাইয়ে এগুলো খাওয়াবি, আর ওর জামা কাপড় খুলে ভেজা তোয়ালে দিয়ে মুছে দে। কথাটি তুরের কর্ণকুহরে পৌঁছতেই তোর লাফিয়ে ওঠে। উত্তেজিত হয়ে বলে, মানে? আমি কেন মোছাবো? তাহমিনা ভ্রুকুচকে তাকালেন। তো কে মোছাবে? তোর বর। তুই ছাড়া ওর জামা কাপড় খুলে গা মুছিয়ে দেবে কে? যা বলছি তাই কর, ওর জ্বর কমে আসবে। আমি ঘরে যাচ্ছি, কিছু লাগলে ডাক দিস। তোর মাথা নেড়ে সম্মতি জানালো। তাহমিনা হালকা হেসে তোরের মাথায় হাত বোলালেন। এরপর পাগলি বলে চলে গেলেন। তোর দরজা লাগিয়ে রোদ্দুরের সামনে এসে দাঁড়াই। রোদ্দুরকে দেখে ওরও ভীষণ হাসি পাচ্ছে। মাথার উপর শিঙের মতো দুটো ঝুঁটি, ফর্সা নাক লালচে হয়ে গিয়েছে, ঠোঁট দুটো লিপস্টিক ছাড়াই লাল হয়ে আছে। তোর শব্দ করে হাসে, কিন্তু বিপদ তো এখনো কাটেনি। এবার রোদ্দুরের শরীর স্পঞ্জ করতে থাকে। বিনা অনুমতিতে অন্যের জামাকাপড় খোলার মতো গর্হিত অপরাধ আর কিছু হতে পারে? কেউ না জানুক, তোর তো জানে যে রোদ্দুর ওর কাছে এবং ও রোদ্দুরের কাছে শুধুই অপরিচিত ব্যক্তি। তাছাড়া রোদ্দুর বিবাহিত। এমন অবস্থায় ঠিক কি করা উচিত ভেবে পাচ্ছে না তোর লাইটের সুইচে হাত দিয়ে মনে মনে বলল, ওহো জান, তুই কেন চাপ নিচ্ছিস? বর হয় তোর, শুধু জামা কাপড় তো খুলবে, কিছু তো আর করছিস না। তাহলে এত জড়তে কেন? যা দ্রুত গিয়ে কাজটা সেরে ফেল, বেচারা ডক্টর কষ্ট পাচ্ছে। আর একবার ভাবল,
না তোর, তুই এটা করতে পারিস না। ও বিবাহিত, কাজে মন দে। ওকে তুলে নিজের কাজ নিজেকে করতে বল। ও তোর প্রিয় মানুষ কখনো হতে পারে না। কিছুক্ষণ পর আবার ভাবল, তুরের কথা শুনবো নাকি জানের কথা? কে ঠিক বলছে? রোদ্দুরকে। ওর জন্য এত কিছু করব কেন আমি? কিন্তু ইস, কত কষ্ট পাচ্ছে ও। থাকুক বউ, জ্বর এসেছে, জীব সেবা করলে আল্লাহ খুশি হন। আমি তো এটুকু করতেই পারি, তাই না? হ্যাঁ। তোর ধীর পায়ে এগিয়ে যায় রোদ্দুরের দিকে। রোদ্দুর জেগে থাকলে নিশ্চয়ই এটা বলতো। শুনেছি দ্রৌপদী নামক এক রমণীর বস্ত্রহরণ করা হয়েছিল আজ এই কলিযুগে। রোদ্দুরের বস্ত্রহরণ করতে আপনার কি একটু লজ্জা করছে না মিসেস তুর? এটা কল্পনা করেই আনমনে হেসে ওঠে তোর। পরক্ষণে সে হাসি বিলীন হয়ে যায়। ও কেন এসব ভাবছে? কেন ওর মনে রোদ্দুর নামক ব্যক্তিটির কথা চাহনি ফুটে উঠছে? মাত্র দুদিনের আলাপে তোর কিভাবে একজনকে এতটা অনুভব করতে পারে? তোর রোদ্দুরের শার্টের বোতাম খুলতে খুলতে নিজের মনকে প্রশ্ন করলো, আমি কি ঠিক করছি? আমার ভেতরে এই অদ্ভুত দুটানা কিসের? কিভাবে একজন বিবাহিত মানুষের প্রতি আমি আকৃষ্ট হতে পারি? অনন্তকে মারতেও এতটা কষ্ট হয়নি যতটা এখন রোদ্দুরকে এই অবস্থায় দেখে হচ্ছে। আমি সত্যি পাগল হয়ে যাব। উফ, মাথা ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। প্রচন্ড রাগ হচ্ছে নিজের প্রতি। রোদ্দুরকে যত দ্রুত আমার কাছ থেকে সরাতে হবে। ও সুস্থ হলে ওকে ওর বাড়ি পাঠিয়ে দিতে হবে। তোর শার্ট খুলে তোয়ালে ভিজিয়ে আনলো। চোখ বুজে রোদ্দুরের সারা শরীর মুছিয়ে দিল তোর। লাইট অফ করা ছিল। এবার তোর উঠে গিয়ে ড্রিম লাইট চালিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল রোদ্দুরের পাশে। মাঝে অনেকটাই দূরত্ব রেখে শুয়েছে ও। সকালে ঘুম ভাঙতেই রোদ্দুর টের পেল ওর সারা শরীরে তীব্র ব্যথা। চুলগুলোতেও কেমন অদ্ভুত টান অনুভব করছে। পাশে তাকিয়ে দেখলো তোর এলোমেলো হয়ে শুয়ে আছে। ও উঠে বসলো খাটে। খাটের সামনে ড্রেসিং টেবিল। আয়নায় চোখ যেতেই রোদ্দুর ভয় আঁতকে ওঠে। নিজেই নিজেকে চিনতে পারছে না। মাথায় ঝুঁটি, মুখে অদ্ভুত জোকার মেকআপ, নাকে কালে লিপস্টিক দিয়ে মেকআপ সম্পূর্ণ করা, গায়ে জামা নেই। এবার রোদ্দুরের কপালে ভাঁজ পড়ে, ভ্রুযুগল কুঞ্চিত হয়। ও তীক্ষ্ণ দৃষ্টিতে তুরের দিকে তাকালো, ডাক দিল তুরকে। তুর উঠুন। রোদ্দুরের ডাক কানে পৌঁছতেই তোর হুড়মুড় করে উঠে বসলো। আধ বোঝা চোখের সামনে হাতকে কাতর কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, কোথায় ব্যথা করছে আপনার? খারাপ লাগছে? জলপট্টি দেব? কই আপনি? তোরের কাণ্ড দেখে রোদ্দুর ভ্যাবাচাকা খেয়ে যায়। তোর বিছানা হাতড়াচ্ছে। রোদ্দুর তোরের হাত চেপে ধরে ওকে শান্ত করলো। তোর ঢুলে পড়ে রোদ্দুরের কোলে। রোদ্দুর তুরের কপালে হাত রেখে চেক করলো ওর জ্বর এসেছে কিনা। এরপর নার্ভ চেক করে, চোখ চেক করে। ইস, মেয়েটা বোধহয় সারা রাত ঘুমায়নি। সেবা করার পাশাপাশি সং সাজিয়েছে এভাবে। জোকার কেন? কোনো ফিল্ম স্টারের মতো মেকআপ করা তো। চেহারা কি আমার অতটাই খারাপ যে পাত্তা দেয় না? তোর বিড়বিড় করে বলে, রোদ্দুর ঘুমান তো, বিরক্ত করবেন না একদম। রোদ্দুর হেসে বলে, আজ সেবা করে জেগেছেন, পরবর্তীতে সেবা নিয়ে জাগবেন। অভ্যাস গড়ে তুলুন মিসেস তুর। আপনার রাত জাগার সময় চেয়ে অতীব সন্নিকটে। তোর চোখ কচলে তাকালো। রোদ্দুরের কথার অর্থ বুঝতেই ওর চোখে মুখে ক্রোধ ফুটে উঠল। রোদ্দুরের এত আমোদ কিসের? খুঁজে পায় না ও। তোর উঠে ফ্রেশ হয়ে নিল। এরপর নিচে চলে যায়। মিনি খালাকে নিয়ে খাবার পাঠায় রোদ্দুরের জন্য। গোসল সেরে রোদ্দুর সবে বাইরে এসেছে। তোরকে না দেখতে পেয়ে সে ভীষণ ক্রোধিত। ও সেই অসুস্থ শরীর নিয়ে নিচে আসে। তাহমিনা উত্তেজিত হয়ে রোদ্দুরকে দেখতে থাকে। তোর সবে মাত্র মুখে রুটি দিয়েছে। মায়ের ননস্টপ কথা, জ্বর কমেছে, খেয়েছো, কিছু লাগবে? রোদ্দুর কঠোর স্বরে বলে, তোর উপরে আসো। তাহমিনা অবাক হলেন রোদ্দুরের গলার স্বর শুনে। মেয়ের দিকে তাকাতেই দেখলেন তোর ফ্যালফ্যাল করে চেয়ে আছে, যার অর্থ রোদ্দুরের রাগ সম্পর্কে এবং কথা বলার ধরন তার অজানা। তোর হাত ধুয়ে উপরে চলে আসে। রোদ্দুর উপরে এসে দরজা লাগিয়ে দেয়। আমি আপনার হাতে খাবো। রোদ্দুরের নিঃসংকোচ আবেদন। তোর চমকে তাকালো রোদ্দুরের দিকে। এক অদ্ভুত ভালো লাগা শিহরণে শিহরিত হলো সে। রোদ্দুর এসে ওর কোলে মাথা রেখে মেঝেতে বসে। তোর মৃদু হেসে ওর চুলের মাঝে হাত ডুবিয়ে দিল। রেশম কোমল চুলগুলো নেড়ে ছেড়ে ঠিক করলো। মুহূর্তেই আবারও তোরের মধ্যে এক নতুন ভাবনার সৃষ্টি হতে লাগলো। বিয়ে নামক পবিত্র বন্ধনে, যেটা ওরা যে যার স্থান থেকে নিজেদের সাথে আবদ্ধ হয়েছে, সেটার মায়াজালে কি ওরা জড়িয়ে পড়ছে আস্তে আস্তে? মানুষ বলে প্রথম প্রেম নাকি ভোলা যায় না,
কিন্তু অনন্তর কথা তো তুরের দিনে একবারও মনে পড়ে না। সেদিন কেঁদেছিল অনামিকার কথা ভেবে, বিশ্বাসঘাতকতার কথা ভেবে, কিন্তু রোদ্দুরের কথা ওর কেন বারবার মনে পড়ছে? কেন? তোর হাত সরিয়ে দ্রুতগতিতে বলল, আমার হাতে ব্যথা, আমি কিভাবে খাওয়াবো? নিজে খান। রোদ্দুর তুরের দিকে তাকালো। তোর রোদ্দুরকে দেখে বেশ অবাক হয়, কারণ রোদ্দুরের নয়ন যুগল অশ্রুসিক্ত ছিল। রোদ্দুরকে কাঁদতে দেখে তুরের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। অজুহাত দেখালেন? আমাকে একটু খাইয়ে দিতেও আপনার সমস্যা হবে? না আসলে থাক,